This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভাগ্য নির্ধারণ হবে আজ। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপনারা জানেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যায়। 2016 এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির অভিযোগে বাতিল হয়ে যায় সম্পূর্ণ প্যানেল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন প্যানেলের বৈধতা নিয়ে। সিবিআই ইতিমধ্যেই এই মামলায় রিপোর্ট জমা করেছে সুপ্রিম কোর্টে। আজ কি হতে চলেছে, এখনো পর্যন্ত কোন দিকে এই আইনের পথ, যে সমস্ত প্রশ্ন তার উত্তর সময় বলবে, তখন এখনো পর্যন্ত কি আপডেট আমি জানবো। আমার সহকর্মী সুমন রয়েছে। সুমন, যে সমস্ত প্রশ্ন উঠছে সময় বলবে তার উত্তর, কিন্তু এখনো পর্যন্ত আইনত কোন কোন বিষয়গুলো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? দেখো, বেলা দুটো এই মামলা শুনানি হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সিবিআই তাদের রিপোর্ট জমা করেছে। রাজ্যের বক্তব্য প্রধান বিচারপতি তিনি শুনেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু যারা এফেক্টেড টিচার্স তাদের আইনজীবীরা কথা বলবেন এবং যারা যোগ্য, যারা বলছেন তারা কোনো দুর্নীতির তালিকায় তাদের নাম নেই, তবু কেন তাদের চাকরি চলে গেল, সেই শিক্ষকরা কিন্তু ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ 1 মাস ধরে ওয়াই চ্যানেলে, ধর্মতলার ওয়াই চ্যানেলে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারা এখানে রাত জাগছেন শীতের মধ্যে এবং তাদের শুনানির দিকে কিন্তু তাদের নির্দিষ্ট চোখ রয়েছে। তার কারণ তারা জানতে চান যে আর কতদিন তাদেরকে এভাবে বসে থাকতে হবে। তার কারণ দীর্ঘদিন ধরে তারা কিন্তু বলছেন যে তারা বঞ্চিত হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু বারবার এই সমস্যা মুখোমুখি হতে হচ্ছে। আমি কথা বলবো, আমার সাথে একজন রয়েছেন। আজকে তো শুনানি রয়েছে, কি এক্সপেকটেশন? আমরা চাইছি যে আজকে রেসপন্ডেন্টরা বলবে, মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মানিন্দর সিং বা সিবিআইও বলতে পারে। তো আমরা চাইবো যে তাদের দাবিটা এটা হোক যে সেগ্রিগেশনটা যেন হয়। তারাও দুর্নীতিগ্রস্তদের বিপক্ষে মানে অবশ্যই থাকবে, তো সেই জায়গায় সেগ্রিগেশন করে যোগ্যদেরটা রাখা হোক। আর আমরা চাইবো তারা যেন কোনো ভুল তথ্য দিয়ে করতে মিসগাইড না করে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, অঙ্কটা বিরাট। যদি প্যানেল বাতিল হয়, পৃথকীকরণ না হওয়ার দরুন, তাহলে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। একসাথে এতজন শিক্ষক শিক্ষাকর্মী স্কুল থেকে কার্যত গায়েব হয়ে যাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের শুনানিতে কি হয় সেদিকে নজর থাকছে। পাশাপাশি এই 32 দিন ধরে অবস্থানরত শিক্ষকরা তারা কি আদৌ স্কুলে ফিরতে পারবেন নাকি তাদের ঠিকানা হচ্ছে ফুটপাত, সেটাও কিন্তু আজকের শুনানি থেকে উত্তর মিলবে। শুভজিৎ, একদমই তাই। সেই শুনানির উত্তর এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং তুমি যেরকমটা বললে ঠিকই তাই। রাজ্যের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে প্রশ্নেরও সম্মুখীন। সময় বলবে এর উত্তর। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুমন। এদিকে সঞ্জয় সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে চলছে জোড়া মামলা শুনানি। রাজ্যের পর হাইকোর্টে দ্বারস্থ সিবিআইও। শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় রাজ্য। রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে সিবিআই। সর্বোচ্চ সাজা চেয়ে আদালতে আসতে পারে রাজ্য, জানিয়ে দিলেন বিচারপতি। মামলায় নিজেদের বক্তব্য জানাবেন তিলোত্তমার বাবা মা। ইতিমধ্যেই শুনানি শুরু হয়ে গেছে, শুনানি চলছে। শুনানির দিকে নজর রয়েছে আমাদের। আপনাদের একেবারে লাইভ আপডেট আমরা পরপর দিয়ে যাব, যে খবর আমরা পাবো সূত্র মারফত। নিঃসন্দেহে আজকে অবশ্যই নজর রয়েছে আমাদের প্রত্যেকের হাইকোর্টের দিকে, কারণ সঞ্জয় সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে চলছে জোড়া মামলা শুনানি। লাইভ আপডেট নেব সিজারের কাছ থেকে। সিজার, দেখো, আজকের যে শুনানি, সেই শুনানিতে মূলত কিন্তু এখনো শুনানির বিষয় হচ্ছে এই মামলা গ্রহণযোগ্য কিনা। কারণ সিবিআই রাজ্যের যে আপিল, সেই আপিলের বিরোধিতা করেছে, উল্টো দিকে রাজ্যও পাল্টা বিরোধিতা করেছে সিবিআই আপিলের। এবং সেই গ্রহণযোগ্যতা প্রশ্নেই সিবিআই আইনজীবী এসবি রাজু তিনি দাবি করছেন যে রাজ্যের এই আপিল বা রাজ্যের আবেদন গ্রহণযোগ্য নয়, কারণ স্বাভাবিকভাবে এই তদন্তের সঙ্গে কোনোভাবে রাজ্য যুক্ত ছিল না। অন্যদিকে রাজ্যের দাবি যে হাইকোর্টে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ সরকারি আইনজীবী হিসেবে সরকারি আইনজীবী রাজ্যের পক্ষ থেকে নিযুক্ত আছে। গোটা ঘটনা রাজ্যের, এবং সেই জায়গা থেকে রাজ্যই একমাত্র এই ঘটনার আপিল করতে পারে। এবং সেই জায়গা থেকে রাজ্যের যে আবেদন করার এখতিয়ার রয়েছে সেটাও খানিকটা ক্লিয়ার করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। এবং সেই যে শুনানি, সেই শুনানি এখনো চলছে। ধন্যবাদ সিজার। বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা পেয়েছি, কে কি বলেছেন শোনাই পরপর। প্রথম কথা হচ্ছে যে তদন্তকারী সংস্থার কাজ হচ্ছে সর্বোচ্চ শাস্তি পাইয়ে দেয়া। পশ্চিমবঙ্গ সরকার কি কেন গেছে, কি গেছেন সেটা পশ্চিমবঙ্গ সরকার বলতে পারবেন, কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার একটু বেশি তাড়াহুড়ো করে গেছে। তদন্তকারী সংস্থা যেহেতু শিয়ালদা কোর্টের রায় নিয়ে খুশি নয়, সেই জন্য তারা হায়ার কোর্টের কাছে গেছে যে তারা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে, সেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। সেক্ষেত্রে পরিবারের সাথে আলোচনা করার কোনো লিগ্যাল বাইন্ডিংস আছে বলে আমার জানা নেই।
যারা আইন বিশেষজ্ঞ তারা বলবেন। সিবিআই তদন্ত চালিয়ে যাবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও দিতে পারে, দেবে কিনা জানি না, কিন্তু দেওয়ার এখন সুযোগ আছে। অতএব তার সঙ্গে রাজ্য সরকারের এই মামলায় ওদের ফাঁসি চাইবার কি কারণ তা আমি তো বুঝতে পারছি না। এগুলো হচ্ছে ইন্টারজেক্ট করা, মানে একটা মামলায় আমি পক্ষ নই, সেই মামলায় ঢুকে গিয়ে পক্ষ হওয়ার চেষ্টা করা, এই ধরনের জিনিস সাধারণত আদালত গ্রহণ করে না যদি না যথেষ্ট কারণ থাকে, এবং আমি তো কারণ কিছু দেখতে পাচ্ছি না। এর আগে আন্দোলনরত ডাক্তারদের আক্রমণ শানিয়েছিলেন তারা, এবার তৃণমূলের আক্রমণের মুখে তিলোত্তমার বাবা মা। কুণাল ঘোষের পর এবার তিলোত্তমার বাবা মাকে নিশানা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়ের শোকে ওর এখতিয়ার বহির্ভূত কিছু বলা উচিত নয়, এবার রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, কারো দয়ায় কুর্সিতে বসেননি, বাংলার মানুষের সমর্থনে বসেছেন। তিলোত্তমার বাবা মায়ের প্রতি ঠিক এহেন মন্তব্য শোনা যায় ফিরহাদ হাকিমের তরফ থেকে। কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে, কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেনি। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। তিলোত্তমার বাবাকে ফিরহাদ হাকিম এখতিয়ারের পাঠ দিচ্ছেন ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ কেন আসলো, কেন তিনি বললেন, তিলোত্তমার বাবা মুখ্যমন্ত্রী প্রসঙ্গে কি বলেছিলেন, সেটা একবার শোনাই আপনাদের। মামলাটা তো হাইকোর্টের বিচারপতি তো বলে দিয়েছেন যে ভিকটিমের পরিবার ছাড়া আমি মামলা শুনতে পারবো না। এটা এই সমস্ত ব্যাপারে ওনাদের খামখেয়ালি, ওনাদের এত সক্রিয়তাই বা কেন, মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে আবার নতুন করে মামলা করে দিলেন। আমাদের তো 1 মাস টাইম ছিল সঞ্জয়ের বিরুদ্ধে কিছু করার। কি গেম খেলছেন উনি সেটা জানেন, উনি তো সবসময় খেলেন, কি গেম খেলা হয় উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন, এই ধরনের কিছু একটা চিন্তাভাবনা করছেন, খেলা করছেন। কিন্তু কুণাল ঘোষ কি মনে করছেন? কুণাল ঘোষ মনে করেন যে তিলোত্তমার বাবা মা রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে এই ধরনের বিবৃতি দিচ্ছেন। কি বলেছেন কুণাল, তার মুখ থেকে শুনুন। দেখুন, ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। তথ্য প্রমাণটা ঠিক ছিল বলেই তো মাননীয় বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছেন। ফলে এখন কিছু উদ্দেশ্য প্রণোদিত মহল, তারা ইচ্ছাকৃতভাবে বাবা মার শোককে বিভ্রান্ত করে বিপথে চালিয়ে তাদের কিছু নিজেদের উইশ লিস্ট, নিজেদের এজেন্ডা মতো বিবৃতি দিয়ে ইস্যুটাকে বিকৃত করতে চাইছেন। শুনলেন আপনারা কুণাল ঘোষ কি বলছেন। কিন্তু ফিরহাদ হাকিম তিলোত্তমার বাবাকে এখতিয়ারের কথা বলেছেন, কিন্তু এই এখতিয়ার প্রসঙ্গে তিলোত্তমার বাবা ফিরহাদ হাকিমকে কি উত্তর দিচ্ছেন, কি বলছেন শোনাবো তার থেকে। প্রতি কথাই বলেন, এটা বললাম তো এখতিয়ারটা যে কি জিনিস। আজকে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না, একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার, এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। এবং উনি আমার বিরুদ্ধে যখন মন্তব্য করবেন, আশা করি শিয়ালদা, আমি যে কথাটা বলছি বারবার করে, শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে এবং যে রায়ের কপিগুলো দিয়েছে 172 পাতা, সেটা উনি একটু ভালো করে দেখে নিয়ে তারপরে আমার বিরুদ্ধে যে কোনো মন্তব্য করবেন, তাহলে আমারও ভালো লাগবে। এবং আমি যদি কোনো ভুল বলে থাকি বলবেন, আমি অবশ্যই স্বীকার করে নেব। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি, ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। এখনও বলছি, ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই।
এদিকে আসফাকুল্লাহ নাইয়ার পর এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দ। সিনেমা এবং বিজ্ঞাপনে অভিনয়ের জন্য আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন কিঞ্জল নন্দ। আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চায় রাজ্য মেডিকেল কাউন্সিল, পিজিটি কিঞ্জল নন্দের হাজিরা ৮০% আছে কি না, পিজিটি হিসেবে সরকারের থেকে কত স্টাইপেন্ড পান। এর আগে স্বতঃপ্রণোদিতভাবে তা জানতে চেয়ে চিঠি দেয় রাজ্য মেডিকেল কাউন্সিল। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আন্দোলন করেছি, স্বাস্থ্য দপ্তরের সাফায় দাবি করেছি, সেই জন্যই এই ধরনের আক্রমণ। TV9 বাংলায় বিস্ফোরক কিঞ্জল নন্দ। আমরা যে আন্দোলন করেছি, যে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছি এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠিত করার জন্য, সাফাই করার জন্য যে যে দাবিগুলো রেখেছিলাম এবং যে যে বিষয়ে আন্দোলন করেছি, সেইগুলোতে আমরা খুব আশাই করেছিলাম, এটা আমাদের প্রত্যাশাই ছিল যে এই ধরনের আক্রমণ খুব স্বাভাবিক। আসফাকের ওপর হয়েছে, এখন আমার ওপর হচ্ছে, পরবর্তীকালে আরও কারোর ওপরও হবে। আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। আফটার ডিউটি আওয়ার্স আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সেটাকে প্রচার করে আমার ডাক্তারি জায়গায় বাড়তি কোনো সুবিধে নেওয়া বা বলুন প্রাইভেট প্র্যাকটিস করা বা পেশেন্ট আনা, এই কোনো কিছু করিনি, কারণ আমি প্রাইভেট প্র্যাকটিস করিই না। আমি অভিনয় জগতে বহুকাল ধরে আছি, থিয়েটার করি অনেক আগে থেকে, ডাক্তারিতে চান্স পাওয়ার আগে থেকে থিয়েটার করি, সিনেমা করি এই আরজি করে আসার আগে থেকে। এখন বিষয়টা যেটা হচ্ছে যে কর্তৃপক্ষকে জানতে চেয়েছে, তারা নিশ্চয়ই জানাবেন, এটুকু আমি বলতে পারি। আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। যে সন্দীপ ঘোষ, যার নামে এত আর্থিক দুর্নীতির অভিযোগ, বা যিনি অধ্যক্ষ থাকাকালীন আরজিকর মেডিকেল কলেজে এইরকম একটি ভয়াবহ ঘটনা, অন ডিউটি অবস্থায় একজন ডাক্তারের সাথে এই ঘটনা ঘটে যাওয়ায় দায়িত্বটা কার? অধ্যক্ষ এবং পারতপক্ষে স্বাস্থ্য ব্যবস্থার। এই দায়টা তো সবাই এড়িয়ে গেছে। একটা সন্দীপ ঘোষ, যার নামে এরকম ভুরি ভুরি অভিযোগ, এবং তার যারা ছত্রছায়ায় বেড়ে উঠেছিলেন যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের বিরুদ্ধে, তাদের এগেনস্টে মেডিকেল কাউন্সিল কি করেছে, এবং যে দুজনের নামে আমাদের অভিযোগ স্বাস্থ্য দপ্তরকেও জানিয়েছি, তাদের এগেনস্ট, তাদেরও তো মেম্বার আবার মেডিকেল কাউন্সিলের, তাদের এগেনস্টে কি করেছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। আরে জুনিয়র ডক্টরদের কমপ্লেন আমরা কেন বলবো? সেটা রাজনীতির বিষয় নয়। জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করুন না, ওরা কমপ্লেন করেছে, ওদের বহু সদস্য কমপ্লেন করেছে যে দীর্ঘদিন ধরে যদি কেউ অন্য কাজ করে বেড়ায় তো তাহলে তার ঠিকঠাক থাকছে না, মানে ঠিক কাজে সময় দিচ্ছে কি না, বা সেটা মানে সেই সময় দেয়াতে অন্য কেউ কোনো সাহায্য করে দিচ্ছে কি না। সে নেই অথচ সে আছে, নেই অথচ আছে, পর্দায় আছে, হাসপাতালেও আছে, বিজ্ঞাপনের স্টিলে আছে, সেই সময় হাসপাতালে আছে, ছাত্রাগাছির বাড়ির বহুতলে আছে, সেই সময় আবার হসপিটালেও কাজ করছে, ধর্ণা মঞ্চে বিপ্লব করছে, সেই সময় হসপিটালেও আছে। তো এটা নিয়ে জুনিয়র ডাক্তারদের একাংশ কমপ্লেন করেছে, খোঁজ নিচ্ছে, তাতে লাফালাফির কি আছে? এই প্রসঙ্গে কি বলেছেন অধীর চৌধুরী, কি বলেছেন ডক্টর সুভাষ সরকার, শোনাবো ব্যাক টু ব্যাক। সে একটা স্বৈরাচারী শাসক, যেহেতু তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাদেরকে বদলা নিতে চাইছে। এটা একটা নিকৃষ্ট মানের প্রতিহিংসা রাজনীতি। এটা রাজ্য সরকারের একেবারে শুধু প্রতিহিংসা বলবো না, অসভ্যতা, একেবারে অসভ্যতার নিদর্শন। সে ওখান থেকে অভিনয়ে গেছে, তো এর জন্য তাকে খুঁজে বার করে কোন ফ্লসটা ধরা যায় সেটা চেষ্টা করছে। চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর সজল বিশ্বাস তিনি কি বলেছেন শুনুন। যাদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ রয়েছে তারাই কিন্তু আজকে মেডিকেল কাউন্সিলের মাথায় বসে থেকে তারাই কিন্তু এই ধরনের আজকে থ্রেট কালচার, আজকে এই ধরনের ডাক্তারদেরকে থ্রেট করা, এই কাজগুলো তারা করছে। এটা কিন্তু এক ধরনের থ্রেট কালচার বলে মনে করি, সেটারই জন্ম দিচ্ছে বা সেটারই চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে, সমস্ত চিকিৎসক সমাজকে আহ্বান জানাচ্ছি এই যে থ্রেট কালচার মেডিকেল কাউন্সিল করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রতিবাদে সোচ্চার হন, এবং যতক্ষণ পর্যন্ত না অভয় আন্দোলন, অভয়ের ন্যায় বিচার হচ্ছে, এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করুন। হাইকোর্টে যে জোড়া মামলার শুনানি, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, সব থেকে বড় খবর, তিলোত্তমার বাবা মা বলেছেন সর্বোচ্চ সাজা চাই না। তিলোত্তমার পরিবার বলেছে সর্বোচ্চ সাজা চাই না।
হাইকোর্টে আরজি কর মামলার শুনানি শেষ, রায়দান এখনো পর্যন্ত স্থগিত। আমার সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে আমি ডিটেল জানবো। শ্রাবন্তী, আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, তিলোত্তমার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে সর্বোচ্চ সাজা চাই না। আমি ইন ডিটেল তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, তারা শুধুমাত্র এটুকুনি জানিয়েছেন যে এই মামলা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় এই ব্যাপারে আপাতত তাদের কিছু বলার নেই, কিন্তু তারা এই মুহূর্তে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ সাজা, ফাঁসির সাজা চাইছেন না। আপাতত যদি এই মামলা অ্যাডমিট হয়, অর্থাৎ যেখানে রাজ্য সরকার সর্বোচ্চ সাজা চাইছে সেই মামলা যদি গ্রহণযোগ্য হয় তারপর তারা বাকিটা বলবেন। তবে এটুকুনি স্পষ্ট, এর আগেও এই তিলোত্তমার বাবা মারা বারবার জানিয়েছিলেন যে রাজ্য সরকার, যেখানে রাজ্য সরকারের তদন্তে তাদের কোনো ভরসা ছিল না, ফলে রাজ্য সরকার সর্বোচ্চ সাজা চাইছে কি চাইছে না সে ব্যাপারে তারা একেবারেই আগ্রহী নয়। আজকের যখন এই মামলার একেবারে শেষ মুহূর্তে জানতে চাওয়া হয় তখন তারা স্পষ্ট জানিয়ে দেন যে আপাতত ক্যাপিটাল পানিশমেন্ট তারা চাইছেন না, কিন্তু কেন চাইছেন না সে ব্যাপারে কিছু স্পষ্ট করা হয়নি। শুধুমাত্র তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত তারা সর্বোচ্চ সাজা চাইছেন না। আজকের রাজ্য সরকার যে আবেদনটি করেছিল অর্থাৎ সর্বোচ্চ সাজার আবেদন, সেটা কি আদৌ আদালতে গ্রহণযোগ্য? শুধুমাত্র এই মামলার শুনানি গত দুদিন ধরে হওয়ার পরে, তাহলে এক্ষেত্রে শ্রাবন্তী, রাজ্য এবং সিবিআই তাদের দুপক্ষের তরফ থেকে তো মামলা হয়েছিল, সেইটার স্ট্যাটাস কি হলো? দেখো, দুটো মামলাই সিবিআই কি বলতে চাইছে সেটাও শোনা হয়েছে এবং এই মামলা সিবিআই দুটি ক্ষেত্রে জানিয়েছে। আজকের রাজ্য সরকারের এই মামলাটিতে কেন গ্রহণযোগ্য নয় সেটার জন্য কড়া সওয়াল জানিয়েছিল সিবিআই। সিবিআই এর পক্ষ থেকে ডেপুটি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু, তিনি পর্যন্ত ছিলেন এই মামলায়। তার বক্তব্য ছিল যে যেখানে একসময় রাজ্য সরকারের তদন্তেই ভরসা করেনি আদালত, রাজ্য সরকারের থেকে যাবতীয় তথ্য, কেস ডায়েরি, রেকর্ড ইত্যাদি সমস্ত কিছু সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়, তাহলে আজকের রাজ্য সরকার কিভাবে এই মামলার সর্বোচ্চ সাজা চাইতে পারে? একই সঙ্গে এসভি রাজু জানিয়েছেন যে সর্বোচ্চ সাজার আবেদন সিবিআইও করেছে। ঠিক কী কী কারণে তারা সর্বোচ্চ সাজার আবেদন করছেন, যদি সেক্ষেত্রে পরবর্তী সময় শুনানি হয় সেই বিষয়গুলিও তারা বলবেন। তবে তারা আজকের রীতিমতো প্রতিবাদ করেছেন রাজ্য সরকারের এই ব্যাপারে, সরাসরি এই মামলা নিয়ে এবং মামলা গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে রাজ্য শেষ দিন একেবারে মরিয়া সওয়াল করে কিশোর দত্ত, রাজ্য সরকারের এজি, তিনি জানিয়ে দিয়েছেন যে কেন তারা এই মামলায় পার্টিসিপেট করতে পারেন এবং তারা আজকে জানিয়েছিলেন যে সাধারণত আইনি ক্ষেত্রে যদি পাবলিক প্রসিকিউটর, এটা যেটা একটা পোস্ট হয়, সেটা হাইকোর্টে সিবিআই এর জন্য নেই, তাহলে সিবিআই কিভাবে সর্বোচ্চ সাজা আবেদন করতে পারে? যদিও বারবার বিচারপতি বসাক একটা জিনিস স্পষ্ট করেছেন যে পাবলিক প্রসিকিউটর থাকুক বা না থাকুক, সিবিআই যেহেতু প্রথম থেকে এই মামলা তদন্ত করেছিল, তারা নিম্ন আদালতে যে কোনো রায়ের বিরুদ্ধে এখানে আসতে পারে, তাদের মতামত জানাতে পারে। আপাতত 2 ঘন্টা শুনানি শেষের পরে স্থগিত করে দেওয়া হয়েছে মামলার শুনানি, সমস্ত পক্ষকে বলতে সুযোগ। শ্রাবন্তী, আরেকটা বিষয়, শ্রাবন্তী, এর আগে তিলোত্তমার বাবা আমাদের স্টুডিও এসে বলে গেছিলেন যে তিনি সিবিআইও চাননি, তিনি চেয়েছিলেন যেন সঠিক বিচারটা আসে। আজকে তুমি যে কথা বলছিলে, যে খবর আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম, সিবিআই গেছে হাইকোর্টে, তারা বলছে সর্বোচ্চ সাজা, রাজ্য তার আগে গেছে, তারা বলেছে সর্বোচ্চ সাজা। তিলোত্তমার পরিবারের আইনজীবী শামীম আহমেদ তিনি বলেছেন সর্বোচ্চ সাজা চাই না, কিন্তু কি চাইছেন তারা সেই বিষয়ে কিছু কি আলোকপাত করেছেন, কোনো ইঙ্গিত দিয়েছেন? দেখো, আজকে যেহেতু শুনানিটা একদম অন্যরকম ছিল, আজকে শুনানিটা শুধুমাত্র ছিল যে রাজ্য সরকার কি এই মামলায় আদৌ গ্রহণযোগ্য হতে পারে, যে আবেদন তারা করেছেন তার উপরে শুনানি ছিল। সেক্ষেত্রে বাবা মার একটা ভার্সন আগের দিন জানতে চেয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক। আজকে শুধুমাত্র সেইটুকুনি অপশন ছিল এবং আইনজীবী হিসেবে শামীম আহমেদ বাবা মার বক্তব্যটা তুলে ধরেছেন। একই সঙ্গে সঞ্জয় রায়, তার হয়ে আজকে 2 জন আইনজীবীকে দেখা গেল। একদিকে জাজ জালান, তারা প্রথম দিন এসে বলেছিলেন যে ব্যক্তিগতভাবে তারা এই মামলাটি করতে চান। আজকে দেখা যায় যে যেহেতু ওকালতনামায় তাদের সই ছিল না এবং অভিযুক্ত নিজে চাইছে না কেউ ব্যক্তিগতভাবে এই মামলা লড়ুক, তাই লিগাল এডের পক্ষ থেকে এই মামলা লড়া হবে। বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন নতুন করে ব্যক্তিগতভাবে যারা আইনি লড়াই আসতে চাইছিলেন সেক্ষেত্রে সেটা গ্রাহ্য হচ্ছে না। একই সঙ্গে লিগাল এডের পক্ষ থেকে আমরা দেখেছিলাম সেজুতি চক্রবর্তী, কবিতা সরকার, এরা লিগাল এডের পক্ষ থেকে নিম্ন আদালতে লড়াই করেছিলেন। আজকে সেখানেই আইনজীবী কৌশিক গুপ্ত সিনিয়র হিসেবে জয়েন করেছেন। তাদেরকে সঞ্জয় রায় সে জানিয়ে দিয়েছে যে লিগাল এড তার মামলাটি লড়ুক, সর্বোচ্চ সাজা যাতে না হয় তার জন্য এই লড়াইয়ে আগামী দিনে এদেরকেই দেখা যাবে এবং সেক্ষেত্রে জাজ এদেরকে অনুমতিও দিয়েছেন। একটা বিষয় স্পষ্ট, যেরকমভাবে প্রত্যেকটি শুধুমাত্র রাজ্য সরকার বা সিবিআই এর
নয়, এদিন সমস্ত পক্ষকে সুযোগ দিয়েছেন বিচারপতি শোনার জন্য এবং তারপর তিনি এই জাজমেন্টে রিজার্ভ করেন। ফলে আপাতত একটা বিষয় থাকছে, রাজ্য সরকারের এই আবেদন কোথাও গিয়ে শোনা হবে কি শোনা হবে না এই বেঞ্চ ডিসাইড করবে। অন্যদিকে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হোক সেই আপিল জানানো হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। আদৌ তারা সেই আপিল করতে পারে কিনা বা এই বেঞ্চে সেই আপিল গ্রহণযোগ্য হবে কিনা সেটাও রায় আসবে। একই সঙ্গে আজকের একটা জিনিস তিনি জানিয়ে দিয়েছেন যে একমাত্র লিগালিটি সঞ্জয় রায়ের হয়ে পরবর্তী লড়াইয়ে থাকবে। শ্রাবন্তীর সঙ্গে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিলোত্তমার পরিবারের আইনজীবী শামীম আহমেদ। শামীম দা, শুভজিৎ মিত্র, শুভজিৎ দাস দুজনেই স্টুডিওতে আছি। আপনারা আজকে সওয়াল করেছেন যে আপনারা সর্বোচ্চ সাজা চাইছেন না, একটু যদি ব্যাখ্যাটা বলেন, আইনি ব্যাখ্যা, কারণ সিবিআই চাইছে, রাজ্য চাইছে। এখানে অ্যাপিল প্রেফার করেছে রাজ্য সরকার, অ্যাপিল প্রেফার করেছে সিবিআই। আমরা আদালতকে জানিয়েছি এখনো তদন্ত চলছে, কারণ আমরা বারে বারে জানিয়েছি যে যারা মূল আসামি তারা এখনো ধরা পড়েনি বলেই আমরা মনে করছি। সেই প্রেক্ষিতে আমরা বলেছি যে আসামির কনভিকশন নিয়ে এই অ্যাপিল চলছে, এই অ্যাপিলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই না বলেই জানালাম। ধন্যবাদ। আমরা কথা বললাম তিলোত্তমার পরিবারের আইনজীবী, যিনি আজকে হাইকোর্টে তিলোত্তমার পরিবারের সওয়াল করেছিলেন, সেই শামীম আহমেদের সঙ্গে। তিনি সরাসরি বললেন কোন পরিপ্রেক্ষিতে তারা এই দাবি করেছেন। ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলছেন তারা এখনো মনে করছেন যে আরো অনেকে রয়েছে, তারা এখনো পর্যন্ত ধরা পড়েনি। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আপাতত চাইল না তিলোত্তমার পরিবার। হাইকোর্টে আরজিকর মামলা আমাদের লয়ার যিনি আছেন উনি এর সব বিশ্লেষণ করবেন, আমরা আমাদের কথাটাই বলতে পারি। আপনারা তো চরম শাস্তি চেয়েছিলেন, তাহলে ক্যাপিটাল পানিশমেন্টের যে দাবি এই সমস্ত এই বিষয়টা আমাদের লয়ার বিশ্লেষণ করে দেবেন এবং কেন চাওয়া হয়েছে। আজকে যে আপনারা এসেছেন আপনাদের কেউ জানিয়েছিলেন? না, এখনো পর্যন্ত প্রেজেন্ট আমরা কোনো কিছু হাইকোর্টে কি ধরনের মামলা যে কে কি পিটিশন করেছে আমরা আজ পর্যন্ত সার্ভিস কপি পাই। তাহলে আপনারা যে এসেছেন সংবাদ মাধ্যমের খবরের মাধ্যমে এসেছি এবং আমরা কি হয় কোর্টে একটা টেনশনে আছি, সেটা দেখার জন্য। এখন তাহলে কি চাইছেন? আমরা চাইছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হোক। এই ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করবেন। এখন এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আপনারা এই মুহূর্তে কি চাইছেন? আমরা তো বললাম যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় নিয়ে এসে এবং বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া। রাজ্য সরকার যে ফাঁসির আবেদন করেছে তাহলে সেটাকে কি আপনারা সমর্থন করছেন না বিরোধিতা করছেন? আমরা সব কিছুতেই সমর্থন করছি, যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি। রাজ্য সরকার তো সঙ্গে সঙ্গে ফাঁসির আবেদন করেছে, তাহলে তো সেটাকে সুসিদ্ধান্ত বলছেন। এইটা বিচারক ঠিক করবে, এটা আমরা ঠিক করার নয় কেউ কোনটা সুবিচার হচ্ছে কোনটা বিচার ঠিক হচ্ছে না। আমাদের প্রয়োজন পড়লে আমাদের লয়াররা আছেন, তারা যে সাজেশন দেবেন সেই সাজেশন অনুযায়ী চলবে। না, আমরা এখনো সেই সিদ্ধান্ত আসতে পারিনি, দেখি কোর্ট কি বলেন তারপরে আমরা সিদ্ধান্ত নেব। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা হাইকোর্টে 55টা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি, সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে। সুপ্রিম কোর্ট যদি সুমোটোটা হাইকোর্টে ফেরত রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছেন তীর্থঙ্কর ঘোষের। সবার উপরে আস্থা আছে, যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরও বেশি বাড়বে। সিবিআই একবার বিরোধিতা করছে ফাঁসি আর রাজ্য সরকারের আবেদনে, পরবর্তীকালে নিজেরাই আবার আবেদন করছেন। সিবিআই এর ভূমিকা কতখানি আতস্কাতে দিচ্ছে? সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবেন। আপনার সিবিআই এর উপর ভরসা আছে? কার কাছে যাবো? রাজ্য সরকার, রাজ্য পুলিশ।